জানো, এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর বিষ হচ্ছে কান ভাঙানোর বিষ। এই বিষগুলো এত আস্তে আস্তে কাজ করে যেটা একটা ভালো মানুষের দ্বারা বোঝা সম্ভবই হয় না। আর যে সমস্ত চালাক মানুষগুলো মনে করে যে এই বিষটা ঢেলে দিলাম এতে মনে হয় আমি কখনো ধরা পড়বো না, একটা সময়ের পর সেই চালাক মানুষগুলো ধরা পড়েই যায়। জানো তো, জানো একটা সংসারে অনেক কিছুই হয়, সব কিছু মনে রাখতে গেলে চলে না, আবার সব কিছুতে খারাপ লাগালেও চলে না। তবে খারাপ লাগে সেই সময় যখন কেউ না বুঝে অন্যজনের উপর দোষারোপ করে। আর সেই সাথে যেই সব মানুষগুলোকে আমরা ভালো ভাবতাম, নিজেদের কাছের ভাবতাম, সেই সব মানুষগুলো পরিবর্তন হয়ে যায়, খারাপ ঠিক তখনই লাগে। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে উঠেছিলাম 4:30, উঠে দেখি বাইরে কত অন্ধকার। তারপর আবার একটু গিয়ে শুয়েছিলাম। তারপর যখন উঠি তখন দেখি বেলা হয়ে গেছে। আর গতকাল রাত্রে না একটু করে বৃষ্টি হয়েছে। আসলে বৃষ্টি এখন আমাদের নিত্যদিনের সঙ্গী, রাত্রিবেলা হচ্ছে। তবে একদিকে রক্ষে যে বৃষ্টিটা রাত্রে হচ্ছে। দিনের বেলা যদি বৃষ্টি হয় তাহলে আমাদের না ভীষণ অসুবিধে হয়, কাজকর্ম সমস্ত কিছু দেরি হয়ে যায়। আর সেই সাথে আমাদের বেশিরভাগ কাজগুলো তো বাইরে, ওই ভিজে ভিজে কাজ করতে কষ্টও হয়ে যায় জানো। আর অসুবিধার কথা তো আর বললামই না। সেই জন্য রাত্রিবেলা যখন বৃষ্টি হয়ে যায়, ওই সকাল হতে হতে অর্ধেক উঠোন শুকিয়ে যায়। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে উঠোনটা কিন্তু ঝাঁটও দিয়ে নিয়েছি, জায়গায় জায়গায় জল জমেছিল। আর ওইদিকে সিঁড়ির সামনেগুলোতেও জল জমেছিল, সেগুলোও আমি বেশ ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। বৃষ্টির পরে না আমার এই ছোট্ট উঠোনটা, ঘরটা দেখতে আরও বেশি সুন্দর লাগে জানো তো। যাই হোক, সকালবেলা এত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে উঠোনটা, শুধুমাত্র ভেজা অবস্থায় উঠোনটাকে ঝাঁট দিয়েছি বলে। জানো, উঠোন মাঝে মাঝে ল্যাপা থাকলেও দেখবে খুব ভালো লাগে দেখতে। যাই হোক, প্রত্যেক দিন তো আর ল্যাপা সম্ভব নয়। আর উঠোনটাও আমার কিন্তু ভীষণ বড়। এখন আমি বাসি নাইটিগুলো চেঞ্জ করে নিলাম আর তারপরে ধুয়ে মেলে দিলাম। ঘরের সামনে তো প্রত্যেক দিন সকালবেলাতেই জল দিই। তবে জানো, মাঝে মধ্যে যেদিন কাজের চাপ খুব বেশি থাকে, মাথায় আলাদা চিন্তা থাকে, ঠিক সেদিন আমি ঘরের সামনে জল দিতে ভুলে যাই। যখন আমি আজকে ভয়েস ওভার করছি তখন কিন্তু খেয়াল করছি আমার গলাটা কেমন যেন ভাঙা ভাঙা লাগছে। আসলে অনেক দিন হলো আমার ডাস্ট অ্যালার্জিটা হয় না, অ্যালার্জিটা কমেছে। কিসে যে কমেছে তা আমি বলতে পারবো না। তবে আজকে একটু একটু প্রবলেম হচ্ছে। যদি প্রবলেম খুব বেশি হয় তাহলে ওষুধটা খাবো, আর যদি প্রবলেম খুব একটা না হয় তাহলে ওষুধটা আর নেওয়ার দরকার হবে না। ব্রাশ করে জামা কাপড় সমস্ত কিছু মেলে দিয়ে তারপর এলাম হচ্ছে এ ঘরে এসে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। ওদিকে সোনার জন্য বসিয়েছি হচ্ছে দুধ, চালটাকেও আমি রেডি করে নিয়েছি। আর এখানে দেখো এই বেগুনগুলো, এগুলো সমস্তটাই আমাদের গাছের বেগুন। আজকে ভাতের সঙ্গে না একটু বেগুন সেদ্ধ দেব, আর সেই সাথে আলু সেদ্ধ দেব। জানো, এই বেগুনগুলোকে আমরা শৈল বেগুন বলি, আর শৈল বেগুন ভাজা খাওয়ার থেকে সেদ্ধ খেতে বেশ ভালো লাগে। আর বড় বড় বেগুনও আমাদের বাড়িতে আছে, সেগুলো যদি একটু লবণ আর চিনি মাখিয়ে ভাজা করি না, দুর্দান্ত লাগে খেতে জানো। আর এই বেগুনগুলো শুনেছি মশলা দিয়ে রান্না করলেও ভীষণ ভালো লাগে। আমি দিদিমাকে বলেছি যে এর পরের বার মশলা দিয়ে বেগুন রান্না করে খাওয়াবে। তবে অসহ্যের জন্য তো এখন আমরা কিছুই খেতে পাচ্ছি না। অবশ্য অসহ্য কিন্তু আমাদের চলে গেছে। আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি, বেশ কয়েকটা ভিডিও ক্লিপ আমার নেওয়া রয়েছে, সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি জানো। গল্প করতে করতে এখন চলে এলাম হচ্ছে কলের পরে এসে চালটাকে ধুয়ে নেব। আর এই চাল ধোয়ার জলটা এগুলোকে গাছে দেওয়ার জন্য রেখে দিচ্ছি। মনে আছে আগের দিন স্যাফরন কালারের একটা জবা ফুল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম? ওই জবা গাছটা আমাদের কত বড় হয়ে গেছে। সেদিন তো তোমাদের একটা ফুলই দেখিয়েছি। মাঝে মাঝেই জানো তো ওই গাছটা বেশ ভালোই ফুল দেয়। তবে জানো, জবা ফুল হোক কিংবা যে কোনো ফুল আমি কিন্তু ঠাকুরের চরণে দিয়ে দিই। অনেকে ঘর সাজাতে, বাড়ি সাজাতে ফুলগুলো রেখে দেয়। তবে আমি মনে করি ফুলগুলো জন্ম নিয়েছেই হচ্ছে ঈশ্বরের চরণে যাওয়ার জন্য। সুতরাং তাদেরকে তুলে যদি ঈশ্বরের চরণে না দিই তাহলে ফুলের আর সার্থকতা বলে কিছু থাকে না। আমার মনে হয় ফুলের সৌন্দর্য ঈশ্বরের চরণে, সেটা গাছে নয়। গাছে ফুল থাকবে না কেন, 2-4টে থাকতেই পারে। তবে আগে আমি ঠাকুরকে দেব, তারপর গাছের সৌন্দর্য বাড়াবো। এটাই হচ্ছে আমার মনে হয়। এখন তোমাদের কি মনে হয় সেটা আমি জানি না। আজকে তো অনেকটা সকাল সকাল উঠেছি, দেরিতে হলেও সকালে উঠেছি। আমার বর, আমার ছেলে এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে। ওদিকে ভেবেছিলাম চা বসাবো, তবে দোকানে না কিছু জিনিস প্রয়োজন ছিল, সেগুলো আমি কিনতে গিয়েছিলাম। তারপর বরকে বললাম যে তুমি ওঠো, উঠলেই আমি চা বসাবো। আমার কথা তো সে শুনলই না। আমি তো এদিকে তাড়াহুড়ো করে চা বসিয়ে দিয়েছিলাম, তবে চাটা আমার নামিয়ে রাখতে হয়েছিল।
কারণ ওরা দুজনেই উঠতে দেরি করেছিল। আর ছেলেটার তো আজকে স্কুল নেই, সেই জন্য আর খুব একটা কাজের তাড়াহুড়ো আমার ছিল না। টুকটুক করতে করতে অনেক কাজে আমি এগিয়ে রেখেছি। আর আমার ছেলে এবং আমার বর ওঠার আগে আমার যে ভাত নেমে গেছে, সেটাই আমার সবচেয়ে বড় কাজ ছিল আর চাপের কাজ ছিল, সেটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন গল্প করতে করতে টেবিলটাকে আমি বার করে নিয়েছি জানো। আর এই যে সবার জন্য চা রেডি করেছি, তবে আজকে চায়ের কালারটা অনেক কালো হয়েছে, দুবার করে চা কিন্তু ফোটাতে হয়েছে। ডালিয়াস ডেইলি ব্লগ থেকে দিদিভাই তুমি আমাকে কমেন্ট করেছো, তুমি জানতে চেয়েছো যে আমার বরের পোস্টিং কোথায়। তুমি এও জানতে চেয়েছো আমার বরকে কদিন মনে হয় তুমি দেখেছো, কোথায় দেখেছো আমাকে জানিও। আর আমার বরের পোস্টিং হচ্ছে রেজিনগর। ও খুব একটা যে ঘন ঘন বাড়ি আসে তা কিন্তু নয়, ইদানিংকালে একটু দেরিতে দেরিতেই বাড়ি আসে। আর তুমি এটাও আমাকে জানিও তো যে তুমি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো। যাই হোক, গল্প করতে করতে আমি কিন্তু চা নিয়ে সোজা টেবিলে চলে এসেছি। সোনার আজকে স্কুল নেই ঠিকই, তবে ওকে না পড়তে দিতে যাব। একসাথে বাইরে বসে চা খাওয়ার আনন্দটাই কিন্তু আমার কাছে অনেক, জানো। এই জিনিসগুলো আমি খুব মিস করি। আর বিভানের বাবার চাকরিটা এমনই চাকরি, কখনো ইচ্ছে করলেও আমরা এক জায়গায় মনে হয় থাকতে পারবো না। তবে যে কদিন ছুটি ছাটা থাকে সে কদিন না আমি ওনার সঙ্গেই কাটানোর চেষ্টা করি। চা খাওয়ার পর ও ঘরের রান্না বান্নার সমস্ত কিছু জোগাড় করে এলাম হচ্ছে এ ঘরের দিকে। আর এ ঘরের দিকে এসে দেখি আমার বর হচ্ছে সুন্দর করে বিছানাটাকে গোছাচ্ছে আর কি, বিছানার চাদরগুলো ভাঁজ করছে। তবে ওকে আমি বারণ করেছি, কারণ আমার বরের পায়ে যে বাতের ব্যথাটা ছিল সেটা খুব বেড়েছে, হাঁটতেও একটু প্রবলেম হচ্ছে। তাই আমি চাই না যে তাকে কষ্ট দিয়ে কোনো কাজ আমি করাই। তাছাড়া সকালবেলা যেহেতু অনেক কাজই করে ফেলেছি, সেই জন্য এখন আর এই সমস্ত কাজগুলো করতে আমার অতটাও কষ্ট হবে না। তাই আমি বললাম যে তুমি যা করেছো করেছো, রেখে দাও, ওইভাবেই বিছানাটা রাখো, আমি আমার সময় মতো ঠিক বিছানা গুছিয়ে নেব। জানো তো আমার কি মনে হয়, একজন গৃহবধূর স্বার্থ ত্যাগেই যে শুধু সংসার গড়ে ওঠে তা কিন্তু নয়। একটি সংসারে সবার নিজস্ব বোধ, বুদ্ধি, দায়িত্ব, বিচার, বিবেচনা থাকা উচিত। আর সাহায্য করার কথা বলছো, স্বামী স্ত্রী তো একে অপরের পরিপূরক। সুতরাং সময় অসময়ে স্বামী স্ত্রী যদি একে অপরের দুঃখ কষ্টটা না বুঝে, তাহলে সেই সম্পর্কের কি কোনো দাম থাকে বলো? জানো, জীবনে খারাপ ভালো দুটো পরিস্থিতি আসে। সব পরিস্থিতিকে মানিয়ে নিয়ে একে অপরের পাশে থাকা, একে অপরের কষ্ট বোঝাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। গল্প করতে করতে এসেছিলাম একটু পুকুর পাড়ে। তবে এই পুকুর পাড়টা আমার বাবার বাড়ির কাছে। একান্তই যেদিন খুব খারাপ লাগে ছেলেকে নিয়ে এখানে চলে আসি। কত ছোটবেলার কথা মনে পড়ে এখানে বসলে, জানো। এই পুকুরে কত স্নান করেছি, কত দাপিয়ে বেরিয়েছি, কত স্মৃতি রয়েছে এই গ্রামটা ঘিরে, এই পুকুরটাকে ঘিরে। সব কথা মনে পড়ে আর ভাবি যে দিনগুলো এখন কোথায় গেল। সেই ছোট ছিলাম তখনই ভালো ছিলাম, যখন থেকেই বড় হতে শুরু করেছি তখন থেকেই যেন জীবনটা কেমন হয়ে গেছে। আর তারপর বিয়ের পর সেই ছোটবেলার দিনগুলো যেন ইতিহাসের মতো লাগে। চলো আজ তবে আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।